বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। শিপ্রা নদীর তীরে অবস্থিত ইতিহাসের সেই বিখ্যাত উজ্জয়িনী নগরের গল্প শোনাই আজ আপনাকে। বর্তমানে যা মধ্যপ্রদেশ বলে আমরা চিনি, সেই উজ্জয়িনী নগরের ফুল ব্যবসায়ী তথাগতকে প্রায় সকলেই চেনে। তার 8 বছরের ছোট্ট ছেলেটিও সেই নগরের সবারই খুব আদরের। সেই ছেলে একদিন দিনে দুপুরে নিখোঁজ হয়ে গেল। গোটা উজ্জয়িনী তোলপাড় করেও তার সন্ধান পাওয়া গেল না। তথাগত আর তার বউ এসে এবার পাগলের মতো কান্নাকাটি জোরে দিল সেই লোকটির সামনে। তাদের একমাত্র ছেলেকে খুঁজে দিতেই হবে, আর তাদের ছেলেকে খুঁজে দেবেন বলে কথা দিয়ে সেই সন্ধেবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মানুষে। তারপরের দিন ভোরের মধ্যেই হারিয়ে যাওয়া সেই ছেলেকে তিনি উদ্ধার করেও নিয়ে এলেন তার নিজের বুদ্ধি আর সেই সঙ্গে উজ্জয়িনীর মহামন্ত্রের সাহায্যে। এই দুইয়ে মিলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সেই শিশুকে বাঁচিয়ে ফেরালেন তিনি। আজ থেকে প্রায় 1000 বছর আগে গোটা উজ্জয়িনী নগর তখন গোয়েন্দা বলতে একমাত্র এই মানুষটিকেই চিনত। কে তিনি? মহাকবি কালিদাস। তারই পরিচয়টা জানতেন? আসুন, প্রাচীন ভারতের চির আধুনিক এবং চির নবীন এক কিংবদন্তিকে নতুন করে আজ চিনে নেওয়া যাক। আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প। কালিদাস মানুষটি বড় অদ্ভুত ছিলেন জানেন। দুটো চরম বৈপরীত্যকে একসঙ্গে বেঁধে ফেলেছেন তিনি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বোকা এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, দুটোই তিনি। কি আশ্চর্য না? কালিদাসের স্ত্রী ছিলেন সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী। জ্ঞান এবং বুদ্ধির অহংকার তাঁর বরাবরের ছিল। কালিদাসের যখন বিয়ে হলো তখন তো তিনি গণ্ডমূর্খ, কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। বিয়ের রাতে নতুন বউয়ের প্রশ্নের জবাবে নাকি উষ্ট্র শব্দটির জায়গায় উট্র বলে ফেলেছিলেন কালিদাস, আর তাতেই তাঁর পাণ্ডিত্যের বহর বুঝে গিয়েছিলেন নতুন বউ। রাগে অগ্নিশর্মা তাঁর স্ত্রী নাকি সেই রাতেই নতুন বরকে বাড়ি থেকে বের করে দেন। সেই স্ত্রী আবার যে সে নন, তিনি হলেন রাজকন্যা। রাজার নাম কিংবা উপাধি অথবা পদবী বোধ হয় ভোজ, আর কন্যা হয় সত্যবতী কিংবা ইন্দুমতী। আসলে কালিদাসের কথা বলতে গিয়ে এই যে নাকি, বোধ হয়, এই শব্দগুলো কেন ব্যবহার করতে হচ্ছে বলুন তো? কারণটাও সেই তার ইতিহাস বিখ্যাত বোকামো। নইলে দুনিয়া জুড়ে স্রষ্টারা যখন নিজের সৃষ্টির মধ্যে নিজেদের পরিচয় লিখে রাখতেন, তখন একা এই কালিদাস কোথাও নিজেকে সামনে আনেননি। কাণ্ডটা একবার ভাবুন। আপন খেয়ালে আর অদ্ভুত আনন্দে কখনো তিনি শকুন্তলা, কখনো অলকা, কখনো বিরহী যক্ষের মধ্যে দিয়ে শুধুই তার কল্পনাকে বুনে গেছেন। একবারও তার মনে হলো না যে তাকেও তো বাঁচতে হবে তার সাহিত্যের মধ্যে দিয়েই। সাল, তারিখ, জায়গা ইত্যাদি জরুরি বিষয়গুলো যদি নিজে না জানিয়ে যান, তাহলে ভবিষ্যতের মানুষ তাকে কি করে খুঁজে পাবে? না, কালিদাস নিজের কথা না ভেবে নিজের আনন্দের কথাই ভেবে গেছেন বরাবর। তা নইলে তাঁর স্ত্রী যখন তাকে তাড়িয়ে দিচ্ছেন, তখন নিজের অবস্থার কথা না ভেবে তাঁর স্ত্রীর লোকলজ্জা নিয়ে ভাবে কেউ? নাট্যকার জলধর চট্টোপাধ্যায় তার কবি কালিদাস নাটকে মানুষটিকে এমনভাবেই চিনিয়েছেন আমাদের। আসলে হয়েছে কি, কেউ বলে তিনি বঙ্গের, কেউ বলে তিনি কাশ্মীরের, আবার কেউ বা বলে যে তিনি উজ্জয়িনীর। কালিদাস যে কোথাকার মানুষ তা নিয়ে তর্ক আর গবেষণার শেষ নেই। তিনি নিজে তার দূত হিসেবে একখণ্ড মেঘকে কল্পনা করতেই পারতেন,
তা বলে আস্ত একটা মানুষ তো আর মেঘের মতো ভেসে ভেসে বেড়াতে পারেন না। তাকে তো কোথাও একটা জন্মাতে হবে, কোথাও একটা থাকতে হবে। কালিদাস তাহলে কোথায় থাকতেন? তাই তো, সে নিয়েও তর্কাতর্কি যে কোন চরমে উঠেছিল সেটা বোঝা যায় রবি ঠাকুরের কলমে। তিনি লিখেছেন, হায় রে, কবেই কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। কিন্তু এই বিবাদের পরিণাম কিছু বেরোলো কি? হ্যাঁ, সেই ইতিহাসেও রবি ঠাকুরই শিলমোহর দিয়েছেন। তিনি লিখেছেন, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মালে। তার মানে কালিদাসকে নবরত্ন সভায় এনে বসাচ্ছেন তিনি। অর্থাৎ কালিদাসের জন্ম সময় হিসেবে গুপ্ত যুগকেই এগিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ। ঐতিহাসিকেরা বলে থাকেন যে কালিদাস তাঁর জীবদ্দশায় দুজন গুপ্তকে পেয়েছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। এই চন্দ্রগুপ্তই বিক্রমাদিত্য নাম নিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে উজ্জ্বল 9 রত্নকে তার সভায় সাজিয়ে রেখেছিলেন। তাদের মধ্যে একজন হলেন কালিদাস। তাহলে তার শ্বশুর ভোজরাজকে, তাই তো? তিনি গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ কোনো করদ রাজা হতেই পারেন। আর সেই সময় জ্ঞানের চর্চায় কোনো নারী পুরুষের ভেদ তো ছিল না। ভোজরাজের মেয়ে তাই সে যুগের পরম জ্ঞানী। কিন্তু হয়েছিল কি, জ্ঞানী হওয়ার সঙ্গে সঙ্গে রাজকন্যের অহংকারও ছিল যথেষ্ট। কোনো পণ্ডিতকেই তিনি পণ্ডিত বলে মান দিতেন না। রাজকন্যাকে শিক্ষা দিতেই সমাজের একদল ব্রাহ্মণ পণ্ডিত এবং রাজপুরুষেরা মিলে এই ফন্দিটা এঁটেছিল। তাদেরই একজন মহামূর্খ কালিদাসকে শ্রেষ্ঠ পণ্ডিত সাজিয়ে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে হাজির হয়। কালিদাসের ওপর শর্ত ছিল যে তিনি কোনো কথা বলবেন না, শুধু আকারে ইঙ্গিতে প্রশ্নের জবাব দেবেন। আর কালিদাসের সেই আকার ইঙ্গিতের শাস্ত্রীয় ব্যাখ্যা দিতে লাগলো সেই ষড়যন্ত্রে। রানীমার মনে হল এই মৌনব্রতধারী মানুষটি একজন সত্যিকারের জ্ঞানী। আর তারপরেই রাজকন্যার সঙ্গে তার বিয়ে হয়ে যায়। কালিদাস নাকি যে গাছের ডালে বসেছিলেন সেই ডালটাই কাটছিলেন। ফন্দিবাজ পণ্ডিতের দল তার সেই কীর্তিটা দেখে ফেলেছিল। এই নিয়ে লোককাহিনীও কম নেই। তবে বাবা মা হারা অনাথ কালিদাসের অক্ষর জ্ঞান দেওয়ার মতো সত্যি কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। কিন্তু রাজকন্যার কাছে অপমানিত হয়ে কালিদাস একজন শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে উঠেছিলেন। কি করে? কিংবদন্তি বলে যে কালিদাস নাকি জলে ডুবে আত্মহত্যা করতে যাচ্ছিলেন, আর সেই সময় তার আরাধ্যা দেবী এসে তাকে পূর্ণ জ্ঞানের আশীর্বাদ দিয়ে যান। সেই থেকেই কালিদাস এমন অসাধারণ কবি হয়ে উঠলেন। তবে জলধর চট্টোপাধ্যায় অবশ্য দেখিয়েছেন যে কালিদাসের আরাধ্যা দেবী ভারতী মানে শুধুই দেবী সরস্বতী নন, তিনি হলেন বৃদ্ধ পণ্ডিত বিষ্ণু শর্মার স্ত্রী ভারতী। জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, পাণ্ডিত্যে সেই সময়ে পণ্ডিত বিষ্ণু শর্মার নাম দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। তার কাছেই এসে আশ্রয় পেলেন কালিদাস। খুব সম্ভবত গঙ্গার ধারে কালিদাসকে দেখতে পেয়েছিলেন তাঁর স্ত্রী ভারতী দেবী। তিনি তাকে তার স্বনামধন্য পণ্ডিত স্বামীর কাছে নিয়ে আসেন। কিন্তু এমন এক মূর্খ মানুষকে বিদ্যা শিক্ষা দেওয়ার মতো ধৈর্য আর সময় কোনোটাই বিষ্ণু শর্মার ছিল না। এদিকে পণ্ডিতের বাড়ি থেকে ছাত্র ফিরিয়ে দেওয়ার তো নিয়ম নেই। কাজেই নিজের কাছে রেখে পরম স্নেহে কালিদাসকে বিদ্যা শিক্ষা দিতে শুরু করেন ভারতী দেবী। তাঁরই যত্নে আর চেষ্টায় একদিন কালিদাসের সমস্ত অজ্ঞানতা ঘুচে যায়। তবে ছন্দজ্ঞানটা সম্ভবত প্রথম থেকেই তার মধ্যে ছিল, কারণ শিক্ষক কোনো ছাত্রকে ভাষা আর ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দিতে পারেন, কাউকে কবি হয়ে ওঠার শিক্ষা কিন্তু দেওয়া যায় না। ওটা আসে ভেতর থেকে। আর তাই অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, রঘুবংশম ইত্যাদির মতো কালজয়ী সৃষ্টিগুলো কিছুতেই ভারতী দেবী বা বিষ্ণু শর্মার শেখানো হতে পারে না। ওগুলো কালিদাসের স্বতঃস্ফূর্ত সৃষ্টি।
আর গোয়েন্দাগিরি মানে শুরুতেই যে কথাটা বলেছিলাম, কালিদাস না হয় কবি হলেন, কিন্তু তিনি গোয়েন্দা হয়ে উঠলেন কি করে? সে কৃতিত্ব সুকুমার সেনের। হ্যাঁ, বিশিষ্ট ভাষাবিদ সুকুমার সেনের কথাই বলছি। তিনি যে শুধু ভাষা নিয়ে কাজ করেছেন এমন কিন্তু নয়, সাহিত্য নিয়েও তাঁর যথেষ্ট কাজ আছে। কালিদাস তাঁর কালে নামে একটি বই লিখেছিলেন তিনি। এতে বেশ কিছু গোয়েন্দা বা রহস্য কাহিনী আছে। আর সবথেকে অবাক কাণ্ড হলো যে সেই সমস্ত কাহিনীর নায়ক ছিলেন কালিদাস। তিনি একের পর এক রহস্য উদ্ধার করে অপরাধীকে ধরিয়ে দিচ্ছেন। শুনে অবাক হলেন তো? কিন্তু না, এই বই মোটেই শখ করে লেখা একটা গল্প সংকলন মাত্র নয়। গল্প লেখার স্বাধীনতা সুকুমার সেন নিয়েছেন ঠিকই, তবে সম্পূর্ণ বিষয়টা মোটেও মন গড়া নয় তাঁর। কালিদাস যখন তার জ্ঞানের শিখরে, সেই সময় উজ্জয়িনীতে তার সমান বুদ্ধিমান আর কেউ ছিলেন না। মহারাজা বিক্রমাদিত্যের রাজদরবারে যে কোনো সমস্যার সমাধানে কালিদাসের ডাক পড়ত। এমনকি রানীর অন্তঃপুরেও তাঁর যাতায়াত ছিল, কারণ প্রকাশ্য রাজসভার রহস্যের থেকে অন্তঃপুরের সমস্যা আরও অনেক বেশি জটিল এবং গোপনীয় না? সাহস করে সেসব কথা সকলকে তো আর বলা যেত না, ভরসাও করা যেত না। একমাত্র কালিদাসের কাছে সকলেই স্বস্তিতে সব কথা বলতে পারতেন। কারণ ওই যে শুরুর দিকে বলেছি, নিজেকে জাহির করার কোনো বাসনাই তার ছিল না। এর ফলে রানীর গজমুক্তর হার থেকে অতি দুর্লভ মুক্তদানা চুরি গেলেও সেই চুরিটা যে ঠিক কার, সে রহস্য কালিদাস ছাড়া আর কেই বা সমাধান করবেন? কারণ অন্তঃপুরের সকলেই যে রানীর কাছের মানুষ। সুকুমার সেনের বইতেও এই কাহিনীটি কিন্তু আছে। আসলে কালিদাসের জ্ঞান আর বিচার ক্ষমতা দুটোই এমন স্তরে পৌঁছেছিল যে উজ্জয়িনীর শ্রেষ্ঠ বুদ্ধিমান হিসেবে তার নাম ডাক হওয়াটা খুব স্বাভাবিক ছিল। আর সেই সঙ্গে আরও একটা বাড়তি সুবিধে ছিল। কি বলুন তো? কালিদাস মানুষটি নিজে এতটা সহজ সাধারণ ছিলেন যে গোটা দেশ তাঁর নাম জানলেও প্রায় কেউই তাকে চিনত না। আর যদিও বা তাকে দেখত, তো ইনিই সেই কালোজয়ী কালিদাস এ কথাটা কেউ বিশ্বাসই করতে চাইত না। তার এই সহজ রূপটাই রহস্য সমাধানের ক্ষেত্রে আরও বেশি করে সাহায্য করত, কারণ তিনি অবলীলায় ভিড়ের মধ্যে মিশে যেতে পারতেন। কালিদাসের এই সহজ ভাবটিকে শুধুমাত্র সুকুমার সেন একা ধরেননি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার ব্যোমকেশ সিরিজের একটা গল্পেও কালিদাসের এমন কমন ম্যান সুলভ বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। মনে পড়ছে সেই গল্পটার নাম কহেন কবি কালিদাস। ট্যাক্সি চালকটি যে খুনের ঘটনার আগাগোড়া সাক্ষী, সে কথা কারো মাথাতেই এলো না। তার কারণ সে এতটাই একজন কমন ম্যান। আর যখন মাথায় এলো, তখন সেই ট্যাক্সি চালক আবারও কলকাতা শহরের বিরাট ভিড়ের মধ্যে মিশে গেছে। এই মিশে যাওয়ার এবং মিশিয়ে দেওয়াটাই কালিদাসের জীবনের মূল বিষয়। এই কারণেই বোধহয় নিজের সাল, তারিখ, সময়, জায়গা কিছুই আলাদা করে বলে যাননি তিনি। সৃষ্টির অনন্ত প্রবাহের মধ্যে নিজেকে মিশিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তিনি তার সময়টাকে অমর করে না রাখলে কি হবে? সময় তো তাকে অমর করে রেখেছে। আর তাই কালিদাস অত সাধারণ হয়েও একজন অনন্য সাধারণ মানুষ, যিনি একবারই আসেন, বারবার তাকে পাওয়া যায় না। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।